আমাদের আজকের গল্পটির নাম অপ্রকাশিত ভালোবাসা পর্ব ১। আমাকে যে পাত্রপক্ষই দেখতে আসে এর পরের দিনই সে খুন হয়ে যায়। এটা নতুন কিছুই না। গত ২ মাসে ৪ জন পাত্রপক্ষ আমাকে দেখতে এসেছে। এর পরের দিনই তাদের মৃত্যুর খবর পাওয়া যায়। কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, এটাই সত্য। সব কয়টা খুনের পরই তাদের লাশ পাওয়া যায় একটা নদীতে। এ পর্যন্ত যারা যারা খুন হয়েছে তাদের কারো চোখেই চোখের মণি ছিল না। কী জন্য যে এমনটা হয় আমিও তা এখনও জানি না। আমারই বা কী করার আছে? জীবনে কোন পাপের শাস্তি যে এখন পাচ্ছি তাও জানি না। যখন দ্বিতীয় পাত্রপক্ষ দেখতে এসে আমাকে পছন্দ করে, আমি ভেবেইছিলাম এবারে বিয়েটা হয়েই যাবে। এর পরদিনই যখন শুনলাম সে আর এই দুনিয়াতে নেই, তখন খারাপ লেগেছিল, কিন্তু কোনো কিছু করার মতো উপায় ছিল না। এই খুনের পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। বিশেষ করে আমাকেই সন্দেহ তাদের। আমাকে এ পর্যন্ত প্রায় ১০ দিন থানায় নিয়ে যাওয়া হয়েছে। নানা রকম প্রশ্নও করা হয়েছে। আমি সব সত্যি কথাই বলেছি। আমার পরিবারও আমার উপরে ভরসা হারিয়ে ফেলেছে। আমি অনেকটা ভেঙে পড়েছিলাম। মা বাবা সবাই আমাকে অপমান করত, কথায় কথায় খোঁটা দিত। কোনো কিছু না পারলে যা ইচ্ছা তাই বলতো। মাঝে মধ্যে ভাবি, যাদের কাছে একটা সময় নয়নের মণি ছিলাম, আজ তারাই আমাকে এভাবে ফেলে দিচ্ছে। মেয়ে মানে আসলেই একটা ঝামেলা। তারপরেও ভেঙে পড়িনি। আমার বিশ্বাস ছিল আমার ভাই হয়তো আমাকে ঠিকই বুঝবে, কিন্তু সেও বোঝেনি। সবাই আমাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে। আমি সবটাই বুঝি। আমি আগে অনেক কান্না করতাম, আর এখন একদম এসব বাদ দিয়েছি। কোনো রকমে জীবন যাচ্ছিল। হঠাৎ খাওয়ার সময় শুধু বলেছিলাম, মাছ খেতে ভালো লাগে না। আমার ছোট ভাই আমাকেই মেরে একদম মুখ দিয়ে রক্ত বের করে ফেলে। সাথে বাবা মাও ছিল, তাদের মুখে কোনো কথা নেই। তারা একেবারে চুপ। আমি নিরুপায় মার খেয়েছি, কারণ যে ভাইকে নিজে কোলে নিয়ে মানুষ করেছি, নিজে খাবার না খেয়ে তাকে খাইয়েছি, আর সেই ভাই আমাকে মারলো। আমি একটা কথাও বলিনি। আমার পরিবারের সবাই আমার জন্য বাসা থেকে বের হতে পারে না। আমি খুব করে চাইতাম আমার মুক্তি হোক। এর পরের দিন আমার ভাইকে গাড়ি চাপা দিয়ে ফেলে যায়। আমরা সবাই হাসপাতালে ছুটে যাই। ছোট ভাইয়ের জীবন এখন আল্লাহর হাতে। আমার প্রতি অবিচার হয়েছে ঠিকই, কিন্তু মন থেকে শুধু ছোট ভাইটার সুস্থতাই কামনা করতাম। নিজের ভাইকে নিজেই রক্ত দিয়ে ভালো করে যখন বাসায় আনলাম, তাদের মুখে একই কথা, আমার জন্যই এমন হচ্ছে। আমি একটাও কথা বলিনি। সেদিন রাতে বাসা থেকে চুপ করে বেরিয়ে আসি। কাউকে বলিনি এসব। বাসা থেকে বের হবার পর আমার জীবনে কী ঘটবে তা আমারও জানা নেই। রাতের বাসে চলে গেলাম ময়মনসিংহ, এক অপরিচিত জায়গা। তবে ঢাকার সেই বিষাক্ত পরিবেশ নেই। আসলেই শান্তির নগর এটা। কত সুন্দর পরিবেশ, সব কিছুই কত গুছালো। বাসার মানুষের কথা ভাবতে ভাবতে ব্রহ্মপুত্র নদীর ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, একা। খুব শীতল বাতাস মনকে জুড়িয়ে দেয়। রাতেই চলে এসেছি, তবে যাওয়ারও কোনো জায়গা নেই আমার কাছে, আপাতত নেই। তাই এখানেই একা আসা। রাস্তায় পুলিশ আছে, তাই মনে কোনো ভয়ও নেই। আনমনে এই পরিবেশকেই উপলব্ধি করছি। আসলেই এই শহর প্রাণের শহর। সবই আছে এখানে, তবুও জীবনের তাগিদে ঢাকা থাকে মানুষ। এসব ভাবছি, কখন যে আমার পাশে একটা মেয়ে এসে দাঁড়িয়ে আছে তা খেয়ালই করিনি। মেয়েটাকে দেখে বেশ অবাক হয়েছি, কারণ এত রাতে এই মেয়ে কোথা থেকে আসবে। কাছে যেয়ে বললাম, তুমি এখানে কেন? আমি তো এখানেই থাকি।
কি বলছো এসব? এখানে থাকো মানে কি? আমার আম্মু এখানে রেখে গেছে, বলেছে আর আমায় বাসায় নিয়ে যাবে না, এই রাস্তাতেই থাকতে হবে আমাকে। আমার তো ইয়া বড় বাড়ি ছিল, এখন এখানেই থাকতে হবে যে। কেন এখানে থাকবে কেন? আম্মু আবার বিয়ে করবে যে, তাই এখানেই থাকবো আমি। কাল শুক্রবার আম্মুর বিয়ে, আমাকে না যেতে বলেছে। কালকে রাতে এখানে আসছি, আর যাইনি। কি বলো এসব? হ্যাঁ, আমি আর যাব না। বাবা তো অনেক আগেই আকাশে চলে গেছে। আপু, তোমার পায়ের জুতো তো ময়লা, আমাকে দাও, পরিষ্কার করে দেই। আমাকে 2টা 10 টাকার নকল নোট দিলেই হবে। এই কথা বলেই মেয়েটা পা ধরল জুতো মোছার জন্য। আমি তাড়াতাড়ি সরে আসলাম। এত ভদ্র মেয়ে আর এত সুন্দর একটা মেয়ে এমনভাবে পা ধরবে ভাবি নাই। সাথে সাথেই বলে ফেললাম, কি করছো এসব? পা ছাড়ো, পা ধরো না, এসব লাগবে না। আমি কালকে থেকে শুধু পানিই খেয়েছি, কিন্তু কোনো কিছুই খাইনি। আর আমি পা মুছে দেই, তুমি টাকা দাও, ওইটা দিয়েই খাবো। আমি টাকা দিচ্ছি, এসব কিচ্ছু লাগবে না। না না, আমি এভাবে নিব না। কোনো কথা না, চলো আমার সাথে। এক প্রকার জোর করেই নিয়ে গেলাম একটা হোটেলে। মেয়েটার নাম তাসফিয়া। অনেক বড় লোকের মেয়ে, দেখেই বোঝা যাচ্ছে। তার খাবার স্টাইলই বলে দিচ্ছে সে এসব খেতে চাচ্ছে না, তবে ক্ষুধার কারণেই এসব খাচ্ছে। নিজে হাতে খেতে পারে না, বোঝাই যাচ্ছে। নিজে হাত ধুয়ে এই তাসফিয়াকে খাওয়াচ্ছি। এক অন্যরকম অনুভূতি। নিজের যখন 4টি বিয়ে ভেঙে গেল, বাড়ি ঘর আত্মীয় সব ছাড়লাম, এসবের কিছুই দরকার নেই। আমি এই মেয়েকে নিয়েই থাকবো। তাসফিয়া ক্লাস 2-এ পড়ে। তবে এত সুন্দর মেয়ে এত রাতে রাস্তায় বা এখনও ঘুরে বেড়ায়। খাওয়া শেষ হওয়া মাত্রই আমাকে জড়িয়ে কান্না করতে শুরু করলো। আমি বুঝলাম এটা তার মায়ের জন্যই কান্না করছে। কোনো কিছুই বললাম না। এত রাতে এসেছি, তাই নিজেও একটু খেলাম। যখন বিল দিতে গেলাম, তখন হোটেলের লোক বলল, আপা, বিল দেওয়া হইয়া গেছে। কে দিয়েছে? আমি তো এখনও দেইনি। দিছে একজন। আপনার টাকা আপনার লাইগা রাইখা দেন, আর এই মেয়েটার লাইগা কিছু খাওন লইয়া যান। বুঝলাম না এসব কে দিল। আমি ভাবছি, কিন্তু কোনো কিছুই বুঝতে পারছি না। আমি আবার হোটেলে গেলাম, গিয়ে বললাম, আচ্ছা, যে আমার বিল দিয়েছে সে ছেলে না মেয়ে? কেমনে কমু আপা? এইখানে লেখা ছিল 13 নম্বর টেবিলের 2 জনের বিল। কে দিয়া গেছে জানি না। কি অদ্ভুত, এখানে সিসি ক্যামেরাও নেই যে দেখব। এসব ভেবেই রাস্তা পর্যন্ত আসলাম। হঠাৎ তাসফিয়া বলে উঠল, আপু, তোমার বয়ফ্রেন্ড মনে হয় দিয়ে গেছে। হা হা হা। এত ছোট মেয়ে, বয়ফ্রেন্ড বুঝো কীভাবে? এভাবেই বুঝি। আসলেই এখনকার যে যুগ, সবাই সব কিছু বোঝে। আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। রাত কোথায় কাটাবো? একটা হোটেলে গিয়ে উঠবো ভাবছি। রাস্তায় আমি আর তাসফিয়া। রাস্তা পুরো খালি, শুধু ট্রাফিক পুলিশ 1-2টা টহল দিচ্ছে। দূর থেকে এক পুলিশ বলে উঠল, কার বাসা থাইক্কা আইলেন? কয় ঘন্টায় কত দিছে? আমার লগে আহেন, ভালো মাল দিমু। আপনি তো সেই মাল। লগে আবার আর একটা কথাও বলিনি, চুপচাপ সরে এসেছি। অনেক খুঁজে একটা হোটেল পেলাম। আমি আর তাসফিয়া চলে কোনো রকম এক ঘুম দিয়ে উঠলাম সকাল 9টায়। উঠে দেখি তাসফিয়া ঘুমাচ্ছে। বাসার সবাই হয়তো খুশি যে আমি বাসা ছেড়ে এসেছি। সকালের নাস্তা করলাম দুজনেই। তারপর এক কথা, তার আম্মুর বিয়ে দেখতে যেতে হবে। শেষবারের মতো
দেখবেই। দুপুরে চললাম কমিউনিটি সেন্টারে। ঢাকার অনেক জায়গায় রাতে বিয়ে হয়, কিন্তু এখানে দিন আসলেই অনেক সুন্দর। তাসফিয়াকে নিয়ে কমিউনিটি সেন্টারের ভিতরে গেলাম। সে ধীরে ধীরে তার মায়ের কাছে যাচ্ছে। তার মাও অনেক সুন্দরী, তাই মেয়েটাও এমন সুন্দর। তার মাও কান্না করবে, কিন্তু পারছে না। তাসফিয়াকে নতুন একটা জামা পরিয়ে নিয়ে এসেছি। তাসফিয়া তার মায়ের পাশেই বসে আছে, কোনো কথা নেই। আত্মীয়রা সবাই তাকিয়ে আছে। তাসফিয়া জোর করে তার মায়ের কাছে নিয়ে গেল। হঠাৎ তাসফিয়া এক দৌড় দিয়ে একটা লোকের কাছ থেকে পেপার নিয়ে আসলো। আমাকে এনে দিয়ে বলল, পড়ো আর দেখো রাতের ওই লোকটা, তাই না? আমি পেপারটা হাতে নিয়ে উপরের হেডলাইনটা পড়লাম। কালকে রাতে এক পুলিশকে হত্যা। সেই পুলিশ যে অকথ্য ভাষায় আমাকে কথা শুনিয়েছে, আর তার চোখের মনি নেই। এবার ভাবতে থাকলাম, আমার সাথে যেই খারাপ করবে তারই এমন মৃত্যু হবে। হঠাৎ তাসফিয়ার চিৎকার, আপু বাঁচাও! আমাকে কোলে নিয়ে গেল। আমি তাসফিয়াকে খুঁজতে শুরু করলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমার এখন মনে হচ্ছে তাসফিয়াকে এখানে নিয়ে আসাই ভুল হয়েছে। এখানে তো কাউকেই চিনি না, কার কাছে যাব? এখন তাসফিয়াকে তো খুঁজেই পাচ্ছি না। আমার মাথায় রাগ এখন চরম পর্যায়ে। মনে হচ্ছে সব কিছু উল্টাপাল্টা করে ফেলি, কিন্তু তা তো আর সম্ভব নয়। আমি যেদিকে পারছি সেদিকেই খুঁজে চলেছি। হঠাৎ দেখলাম তাসফিয়া দৌড়ে আসছে। আমি কোনো কিছু না ভেবেই তার কাছে গেলাম। তাসফিয়া কান্না করছে, স্পষ্ট দেখা যাচ্ছে। আমি কিছু বলবো তার আগেই সে বলতে শুরু করলো, চলো আপু, আমরা এখান থেকে চলে যাই, আর কখনোই আসবো না এখানে। কেন? আর তোমার গালে কি চড় দিয়েছে বলো? আমি তাকে দেখো কি করি। বলো, কে মেরেছে? কেউ না, বাসায় চলো, আমি এখানে থাকবো না, প্লিজ আপু। আমি আর কথা বাড়াইনি, চলে আসলাম বাসায়। তাসফিয়াকে এমনভাবে চড়টা দিয়েছে, মনে হচ্ছে এখনই রক্ত বের হবে। আমি বুঝতে পারছি তার অনেক ব্যথা করছে, কিন্তু বলছে না আমাকে। আমি কিছুই বলিনি। তাসফিয়া কান্না করছে। এইভাবেই রাত হলো। আমার বাসার সবার কথা মনে পড়তে লাগলো, কিন্তু বাসা থেকে যে বেরিয়ে এলাম কেউ একটা কল পর্যন্ত দেয়নি। আমি কি করেছি? এদিকে তাসফিয়ার মন অনেক খারাপ। রাতে তাসফিয়াকে পাশে নিয়েই ঘুমালাম। হঠাৎ ঘুম ভেঙে গেল। উঠে দেখি পাশে তাসফিয়া নেই। উঠে বসে ডানে তাকাতেই দেখি তাসফিয়া টেবিলে কান্না করছে আর কি যেন লিখছে। কোনো কথা না বলে আস্তে আস্তে তার পিছনে গিয়ে দাঁড়ালাম। সে অনবরত লিখে চলেছে, আম্মু ভালো না, আম্মু ভালো না। সারাটা কাগজে একই লেখা। আমি যে তার পিছনে দাঁড়িয়েছি সে এটা টের পেয়ে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি তাকে বোঝানোর মতো কোনো কথাই পাচ্ছিলাম না। আমি কোনো রকমে তার কান্না থামানোর পরে বললাম, কে তোমাকে মেরেছে? সত্যি কথা বলবে কিন্তু। মামা মেরেছে। কি হো, তোমার মামা? কেন? আম্মুকে দেখতে গেছি তাই। আর যদি কখনো ওইখানে আম্মুর সাথে দেখা করতে যাই, তাহলে আম্মু বলেছে আমার সাথে কথা বলবে না আর মামাকে দেখতে দিবে না। তাই তো চলে আসলাম। এই জন্য তোমার মতো একটা পিচ্চি মেয়েকে মারলো? কালকে না আসলে মামা মাকেও মারতো। আর আমার এত কিছু দরকার নেই। আমি দূর থেকে দেখেই চলে আসবো আম্মুকে। এই কথা বলে আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। হঠাৎ তাসফিয়া আমাকে ছেড়ে দিল। আমি বুঝলাম যে তাসফিয়া জ্ঞান হারিয়েছে। কোনো কিছু না ভেবেই এই অপরিচিত জায়গায় এই রাতে ছুটে চললাম হাসপাতালের উদ্দেশ্য। এত রাতে ভেবেছিলাম কোনো কিছুই পাবো না হাসপাতালে যাওয়ার মতো, কিন্তু
রাতেও পাওয়া গেছে। আমি তাড়াতাড়ি তাসফিয়াকে নিয়ে হাসপাতালে আসলাম। সরকারি হাসপাতাল। যতটা নাজেহাল ভেবেছিলাম তার থেকে বেশি উন্নত এটা। ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে দীর্ঘ 2 দিন তাসফিয়াকে নিয়েছিলাম। বোঝাই যায়নি কিভাবে দিন কেটে গেল, কারণ তাসফিয়া এরপর থেকে হাসি খুশি থাকে সব সময়। তাসফিয়ার তেমন কোনো সমস্যা নেই। তার গালের দাগটাও একদম চলে গেছে। সেই ফুলের মতো চেহারাটা আবার দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। ডাক্তারদের সাথে কত মিল তার। তাসফিয়া সবার সাথে এমনই আচরণ করছে, সবাই যেন ওর বাসার সদস্য। আমার এখনও মনে আছে, ডাক্তার যেদিন তাসফিয়াকে রাতে দেখতে এসে বলল, মেয়েটা তো অনেক সুন্দর। তাসফিয়া ধূপ করে এটাও বলে ফেলল, এই যে আমার আম্মু উনি, ও তো সুন্দর তাই আমিও সুন্দর। তা মামুনির বাবা কোথায়, আসেনি? না, পাপা তো ঢাকা থাকে, তাই আসেনি। আমাকে তাসফিয়া কেন আম্মু ডেকেছিল? বলেছিলাম তাকে, কিন্তু সে বলেছিল এমনি। আমিও কিছু বলিনি, কারণ এই তাসফিয়া ছাড়া আমার আর কেউ নেই। হাসপাতালের পাশের বেডে তার সমবয়সী তার বান্ধবীও জুটিয়েছে। আমিও জীবনেও সরকারি হাসপাতাল পছন্দ করি না, কারণ এ হাসপাতালগুলোর পরিবেশ এতটা নোংরা থাকে। কিন্তু ময়মনসিংহ হাসপাতাল অনেক উন্নত। তাসফিয়ার একটা ডাক্তার বান্ধবীও আছে, সে তার সাথেই গল্প করে, মানে ডাক্তার ইন্টার্নি করে। ভালো হয়ে উঠল তাসফিয়া। সব কিছু রেখে যখন আবার ফিরে আসব, সবার মুখই মলিন, বোঝাই যাচ্ছিল। তবুও ফিরে আসলাম। এসে যে হোটেলে থাকি সে হোটেলের টাকা দিব। এমন সময় ম্যানেজার বলল, আপনার বিল দেওয়া হয়ে গেছে, আপনি আরও 10 দিন থাকতে পারবেন। কে দিয়েছে? জানি না ম্যাডাম। আজকে সকালে অফিস খুলতেই একটা কাগজে আপনার নামের বিলের টাকা দেওয়া ছিল। ওহো, আবারও চিন্তায় ফেলে দিল আমাকে। কে দিল এসব? তাসফিয়া দেখি মুচকি মুচকি হাসছে। তখন বললাম, হাসছো কেন এভাবে? এমনি। বলো বলছি। তোমার বিএফ দিয়েছে মনে হয়। বিএফ? বিএফ বলবা না, তাইলে মায়ের দিব। তাসফিয়া একদম চুপ। তারপর কোনো কথা না বলেই দরজা খুলতেই আমি অবাক। সারা ঘর সাজানো, দেওয়ালে বড় করে লেখা, শুভ জন্মদিনের প্রীতি। আরে আমি আমার নিজের জন্মদিনই ভুলে গেছি। টেবিলে একটা কেক আর বিছানায় একটা খাম। খাম খুলে দেখলাম প্রায় 40,000 টাকা। রাতে ভাবছি, কে করলো এসব? হোটেলের কেউ জানে না। আমি জানালা দিয়ে বাইরে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। তাসফিয়া তখন বলল, চলো কেক কাটবে। এক প্রকার জোর করে কেক কাটালো। তাকে খাইয়ে দিলাম, আমাকে সে খাইয়ে দিল। আমি টিভি দেখি, আরও আমার মোবাইল চালায়। এক সময় বলল, আপু চলো কালকে ঘুরতে যাই। কোথায়? সিলভার কোস্টেল। এখানের সুন্দর একটা রিসোর্ট। ঠিক আছে। আমি ভাবছি এসব কিচ্ছু হচ্ছে কি করে? সব কিছুই উল্টা পাল্টা লাগছে। তখনই খেয়াল করলাম জানালার একটা কোণে রক্তের ছাপ। স্পষ্ট হাত দিয়ে ছোঁয়া গেল। তার মানে কেউ এসেছিল, কিন্তু কে? তাসফিয়া তখন বলে উঠল, আপু দেখে যাও, মামা। আমি এক দৌড়ে গেলাম। ভাবলাম তার মামা হয়তো আবার এসেছে, তাই গেলাম। যেয়ে দেখি টিভিতে তাসফিয়ার মামাকে দেখাচ্ছে। হ্যাঁ সত্যিই তো,
এটা তাসফিয়ারই মামা। খবরে আরও বলছে বিয়েবাড়ি থেকে কনেও উধাও। তাসফিয়ার মামার মৃত্যুর কথা শুনে সে একটুও বিচলিত হয়নি, বরং তার মা নেই এটা ভেবেই সে কান্না শুরু করলো। তার মামারও সেই একই রকম মৃত্যু, চোখের মনি নেই। তাসফিয়ারকে বাসায় কোনোভাবেই রাখা যাচ্ছে না। সে বারবার চলে যেতে চাইছে তার মায়ের কাছে। সেদিন রাতে হোটেল বয় দরজা কড়া নাড়ে খাবারের জন্য, কিন্তু সে আমাকে দেখে অদ্ভুত হাসি দেয়। আমি ওড়না পরা ছিলাম না বলে এভাবে হাসবে? হাজারবার নিজেকে বকেছি। আসলেই কিছু মানুষ এমনই হয়। আমি সে ঘটনা মেলানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। এর পরের দিন হোটেল বয় খুন, তারও চোখ নেই। সারা বাড়ি পুলিশে ঘেরাও। যখন পুলিশের অফিসার আমাকে দেখলো তখন বলল থানায় যেতে। আমি কোনোভাবেই যাইনি। সেদিন সারা হোটেল পুলিশ দিয়ে ঘেরাও করা হয়, এমনকি আমার দরজার সামনেও। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তাসফিয়া হাসছে আর বলছে, আপু, আম্মুর কিছুই হয়নি, আম্মু ভালো আছে। আর ওই ছায়া মানুষটা বলেছে আম্মু ফিরে আসবে। ছায়া মানুষ মানে? কালকে রাতে এসেছিল, সে বলে গেছে, এমনকি আম্মুর সাথেও কথা বলিয়ে দিয়েছে, কিন্তু তাকে দেখি নাই, তাই ছায়া মনে হলো। আমি একটা বড় ধরনের ধাক্কা খেলাম। তাড়াতাড়ি জানালা খুলে দেখলাম চারিদিকে পুলিশ আর পুলিশ। তাহলে সে আসলো কি করে? সব কিছু আমাকেই বের করতে হবে। রাতে খাচ্ছি আর ভাবছি, আমার সাথে যেই খারাপ করবে সেই মারা যাবে। এটা কি তাহলে কোনো মানুষ, নাকি তাসফিয়ার বলা সে কোনো অদৃশ্য ছায়া? চলবে পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পুরো গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।